২০০৫ সাল বাংলাদেশে খনি মিন্টু শাহাদাত আলী শিপলু পরিচালিত নামের একটি চলচ্চিত্র রচিত হয়, শুট করা হয়, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় এবং মুক্তিও পেয়ে যায়। অ্যাকশনধর্মী এই ছবিটি যখন দেশের মফস্বল শহর ও প্রত্যন্ত জেলাগুলোতে ছড়িয়ে পড়েছিল, সেই একই সমান্তরালে একটি গরমাগরম গুজবও বাজারে ছড়িয়ে যায়। ছবিটিতে বাংলাদেশি নায়িকাদের পর্নোগ্রাফি দৃশ্য রয়েছে, ফলে ছবিটির নামের সাথে অশ্লীল তকমা লেগে যায় এবং বাংলাদেশে রংপুর, খুলনা থেকে শুরু করে যশোর, সিলেট সর্বত্র ছবিটির টিকিট বিক্রি হু হু করে বেড়ে যায়। এদিকে পুলিশ অফিসার আর সাংবাদিকরাও পিছিয়ে লেগে যায় ছবিটির। অবৈধ দৃশ্যগুলো খুঁজে বের করতে হবে। ২০০৫ সালের শেষ দিকে মাত্র ৬ সপ্তাহ হলে চলার পরপরই ছবিটি প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ দৃশ্য থাকার দায়ে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কর্তৃক ছবিটিকে নিষিদ্ধ করা হয়। এখন অনেক দর্শকের মনেই হয়তো প্রশ্ন জন্মাচ্ছে, আসলে কি গুজবটি সত্য ছিল? আসলে কি ছবিটিতে তথাকথিত অশ্লীলতা ছিল? এক কথায় উত্তর হবে হ্যাঁ ছিল। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। আসলে এই সিনেমার মধ্যে কি এমন দৃশ্য ছিল এবং কতটুকু যৌনতা দৃশ্য ছিল, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। বাংলাদেশি চলচ্চিত্রের অশ্লীলতা ও একটি কেস স্টাডি। আমরা এমন একটি সময়ের কথা বলছি যখন শুধু এই খুনি মিন্টুই নয়, বাংলাদেশে এমন আরও অনেক ছবির চল ছিল। দৃশ্যপটটি ছিল অনেকটা এমন, আপনি বাংলাদেশের কোনো একটি ছোট শহরের সিনেমা হলে বসে একটি ছবি উপভোগ করছেন। ছবির কাহিনী সেই চিরাচরিত ভালো বনাম মন্দের লড়াই। অতি স্বাভাবিকভাবে সেখানে রয়েছে নাচ, গান, মারামারি, আর তারই এক ফাঁকে হঠাৎ করে ছবির কাহিনীর সাথে অপ্রাসঙ্গিক কিছু দৃশ্যের উদয় হবে পর্দায়, এবং যেমন হুট করে এসেছিল তেমন হুট করেই আবার তাদের প্রস্থানও ঘটবে। তবে যেটুকু সময় তাদের উপস্থিতি থাকবে সেইটুকু যথেষ্ট সিনেমার হলের পুরুষ সংখ্যাগরিষ্ঠ দর্শকদের মনে চাঞ্চল্য সৃষ্টি করতে, কারণ সেই দৃশ্যগুলোতে দেখানো হবে নারীদের উন্মুক্ত যৌনাঙ্গ বা স্তন। না, এসব দৃশ্যের আকস্মিক উপস্থাপন কোনো দুর্ঘটনা নয়। নির্মাতারা ভুল করে ছবির মাঝে এমন দৃশ্য ঢুকিয়ে দিতেন না, বরং এই খাপছাড়া দুই একটি দৃশ্য ছিল তখনকার সময়ের ছবির মূল আকর্ষণ। এই দৃশ্যগুলো দেখার জন্য দর্শক পকেটের টাকা খরচ করে টিকিট কিনত এবং ৩ ঘন্টা ধৈর্য ধরে ছাড় পোকার অনবরত কামড় সহ্য করেও বসে থাকত সিনেমার হলের দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে। এই যে দৃশ্যগুলোর কথা বলা হচ্ছে, এগুলোর নাম কাটপিস। একসময় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে এইসব কাটপিসের উপস্থিতি এবং অশ্লীলতা উপজীব্য করেই ২০১৩ সালে প্রকাশিত হয় কাটপিস সেলিউড অফ সিনারিটি অ্যান্ড পপুলার সিনেমা ইন বাংলাদেশ শীর্ষক বইটি, যার রচয়িতা লোটে হাউফ। লোটে হাউফ এডনবরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক নৃতত্ত্ব বিভাগের একজন ফ্যাকাল্টি সদস্য। তার মূল আগ্রহের বিষয় গণমাধ্যম ও নেতৃত্ব এবং দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের সাথে এই অঞ্চলের নেতৃত্বর যে গভীর যোগাযোগ রয়েছে তা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেটির অংশ হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাটপিস সংযোজন অশ্লীলতা নিয়েও গবেষণা করেছেন। এই গবেষণার পরিপ্রেক্ষিতে তার রচিত গবেষণাপত্রটি পরবর্তীতে বই আকারে প্রকাশ করে কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস। অন্যান্য অনেক ইউরোপিয়ানের মতো হাউকের শখ ছিল পৃথিবীটাকে ঘুরে দেখার। তবে হাউক ব্যতিক্রম এখানেই যে গ্র্যাজুয়েশনের পর কোনো উন্নত দেশে থিতু হওয়ার বদলে তিনি চলে আসেন বাংলাদেশে। এখানে এসে তিনি বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত হন এবং তার মনে এতটাই মুগ্ধতা জন্মে যে তিনি বাংলা ভাষাটাও শিখে ফেলেন। ফলে যখন সময় আসে মাস্টার্স প্রোগ্রামের জন্য গবেষণার বিষয় ঠিক করার, তিনি মনস্থির করেন বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার। হাউক তার গবেষণার ব্যাপারে এতটাই নিবেদিত ছিলেন যে পুরো 10টি মাস তিনি সময় কাটান একটি ফিল্ম ক্রুর সাথে। এরপর তিনি শুরু করেন বাংলা ছবি দেখা। সিনেমা হলে গিয়ে চলমান ছবিগুলো তো তিনি দেখতেনই, পাশাপাশি ভিসিডিতে দেখতেন অপেক্ষাকৃত পুরনো ছবিগুলো। গবেষণার কাজে তিনি প্রায় পুরো বাংলাদেশে চষে বেড়ান। যশোর, খুলনা, সিলেট, রংপুর তো রয়েছে, পাশাপাশি জয়পুরহাট, ফেনী, কুড়িগ্রাম, ভুরুঙ্গমারি কোথায় পা পড়েনি তার। হাউক তার গবেষণায় মূলত চেষ্টা করেন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অস্থিতিশীল দিকটির উপর আলোকপাত করতে। এই অস্থিতিশীলতা তৈরির পিছনে যেমন সমসাময়িক বাংলাদেশি গণমাধ্যম ব্যবস্থার একটি প্রভাব ছিল,
তেমনি সেটি আরও প্রকট রূপ ধারণ করেছিল ছবির মাঝামাঝি কাটপিস সংযোজনের মাধ্যমে। তিনি জানার চেষ্টা করেছিলেন সেন্সরশিপ নীতিমালাকে পাশ কাটিয়ে নির্মাতারা কেন তাদের ছবিতে অশ্লীল দৃশ্য ঢোকানোর চেষ্টা করতেন। 1999 সালে এরিক শেফা তার বোল্ড ডিউরিং শোকিং এ হিস্টোরি অফ এক্সপ্লেনেশন ফিল্ম 1919 থেকে 1959 শীর্ষক গবেষণা দেখানোর চেষ্টা করেছিলেন যে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র কিভাবে সাংস্কৃতিক শোষণের হাতিয়ার হয়ে উঠেছিল। হাওক শেফার এই বক্তব্য ধার করে সেটিকে দক্ষিণ এশীয় ছাদে ফেলার চেষ্টা করেন, যেখানে তার গবেষণার জায়গা থাকে বাংলাদেশ, আর প্রাচীন চালক হিসেবে তিনি বেছে নেন চলচ্চিত্র কাটপিস সংযোজনের প্রবণতাকে। তিনি আরও চেষ্টা করেন চলচ্চিত্র নির্মাণের চক্রের মনস্তত্ত্ব ও দর্শকদের কাটপিস সম্বলিত ছবি দেখার কারণ উদ্ঘাটনের। খুনি মিন্টু ছবিটির মাধ্যমে হাওক তার কেস স্টাডি সাজান এবং এর মাধ্যমে তিনি তুলে ধরেন কিভাবে কাটপিস ফেনোমেনন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একটি ফ্রাঙ্কেনস্টাইন রূপ ধারণ করেছিল, যেখানে কাটপিস সংযোজন ছিল বৈশ্বিক গণমাধ্যমের আধিপত্যের বিপরীতে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে একটি পাল্টা আক্রমণের প্রচেষ্টা। হাওক দেখানোর চেষ্টা করেন কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই কাটপিসগুলো তাদের মূল ভূমিকা সিনেমা হলের দর্শক টানায় প্রভাবকে হিসেবে কাজ করা থেকে বেরিয়ে এসে গোটা চলচ্চিত্র উৎপাদনের প্রক্রিয়াকে খোলন লফে পাল্টে দিয়েছিল। কাটপিস ছবির জয় জয়কার দেখে ঢাকার চলচ্চিত্র প্রযোজকরা ছবি নির্মাণের পেছনে বড় অঙ্কের বাজেট ব্যয় করা বন্ধ করে দেন। ছবিতে বড় বড় তারকাদের নেয়ারও আর প্রয়োজন বোধ করেন না তারা। এর বদলে তারা নিম্নমানের পরিচালক ও কুশলীদের কলাকৌশলীদের নিয়ে সেফ কাটপিস সংযোজনের মাধ্যমে ছবি থেকে লাভের নিশ্চয়তা সৃষ্টি করতে শুরু করেন। তবে কাটপিস ছবি কি শুধু ঢাকার প্রযোজকদের জন্য নিষিদ্ধ লাভের ব্যবস্থা করাই একটি রাস্তা ছিল? শুধু প্রযোজকদের চাওয়াতেই কি একটি দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এভাবে নিম্নগামী হতে পারে? এসব প্রশ্ন হাওক উত্থাপন করেন এবং তার অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলাদেশের রাজনৈতিক বিভেদের বিষয়গুলো, যেমন আইন, পরিবার, দলীয় রাজনীতির ক্ষেত্র। একটি জিনিস কিন্তু বেশ পরিষ্কার, শুধু প্রযোজক নির্মাতারা কোনো কিছু বানালে দর্শক সেটি দেখতে বাধ্য হয় না। প্রযোজক নির্মাতারা যা বানাচ্ছে তার সাথে দর্শকের চাহিদাও মিল থাকতে হবে, এবং কাটপিস ছবির ক্ষেত্রে একটি বিশেষ শ্রেণীর দর্শক চাহিদাও একদম ধাপে ধাপে মিলে গিয়েছিল। বাংলাদেশের সামাজিক অবস্থা এমন, যেখানে বিপুল সংখ্যক মানুষের কাছে সহিংসতা, যৌনতার মতো নিষিদ্ধ বিষয়গুলো পরম পুলকের উপাদান। সেই মানুষগুলি পরিণত হয়েছিল কাটপিস ছবির ভোক্তায়, যে কারণে বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর দর্শক চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়ে নিলেও ঢাকা চলচ্চিত্র প্রযোজকের ব্যবসার পথ বন্ধ হয়নি, বরং তারা তাদের এমন একটি নিয়মিত ভোক্তা গোষ্ঠী সৃষ্টি করতে সমর্থন হয়েছিল যা স্বল্প বাজেটের মানহীন ছবিও সেফ সহিংসতা ও যৌনতা উপভোগ করতে বারবার হলে গিয়ে দেখবে। তবে পুরো ঘটনা এবং ভিডিও থেকে হাওক একটি ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার রাখার চেষ্টা করেন যে অনেক বুদ্ধিজীবী চলচ্চিত্র বিশ্লেষকের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের অশ্লীলতা ইসলাম নৈতিকতা বিধিনিষেধ পার্শ্ব প্রতিক্রিয়া বলে গণ্য হলেও তিনি এমন অতি সাধারণ কারণে বিশ্বাসী নন। ভিডিওটির প্রথম অধ্যায় খুনি মিন্টু ছবির চিত্রনাট্য তৈরির প্রক্রিয়ার উপর আলোকপাত করা হয়েছে। এখানে তিনি দেখিয়েছেন কিভাবে চিত্রনাট্যকার একটি বাস্তবসম্মত কাহিনী দাঁড় করানোর চেষ্টা করলেও প্রযোজকের মনস্কামনার কাছে তা হার মেনে যায়। প্রযোজকের ইচ্ছাতে চিত্রনাট্য অনেকে অপ্রাসঙ্গিক কিন্তু যৌন উদ্দীপক দৃশ্য সংযোজিত করতে বাধ্য হয়ে চিত্রনাট্যকাররা। এক্ষেত্রে বেশ কয়েকজন মিলে চিন্তাভাবনা করে ঠিক করা হয় যে চিত্রনাট্যটি কিভাবে সাজালে মাঝে মাঝে কাটপিস সংযোজনের প্রক্রিয়াও অপেক্ষাকৃত সহজতর হয়, কারণ এখানে চিত্রগ্রাহকের দৃষ্টিতে চিত্রনাট্যের পূর্ণ নির্মাণের বিষয়টি দেখানো হয়েছে। নিঃসন্দেহে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে চিত্রগ্রাহকের একটি বড় ভূমিকা থাকে, কেননা শেষ পর্যন্ত তার মনীষিয়ানাতেই প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দী হয় ও পরবর্তীতে দর্শকের সামনে উপস্থাপিত হয়। তবে মজার বিষয় হলো, অন্যান্য বড় বড় চিত্রগ্রাহক বা নির্মাতাদের আত্মজীবনীতে আপনারা যেমন দেখে থাকেন, চিত্রগ্রহণের ক্ষেত্রে নান্দনিকতার বিষয়টিকে প্রাধান্য পেতে তার বদলে এই ছবির চিত্রগ্রাহকের কাছে মুখ্য হয়ে ওঠে দর্শকদের সুরসুরি প্রদানের বিষয়টি। এছাড়া হাওক আরও বলেন যে 5 জন ভিন্ন ভিন্ন অভিনেত্রীর সাথে যারা খুনি মিন্টু ছবির সাথে যুক্ত ছিলেন, তারা এই অধ্যায়ে হাওকের কাছে বর্ণনা করেন এই জাতীয় ছবিতে শারীরিক প্রদর্শনের বিষয়টি তারা কিভাবে দেখেন এবং এই ধরনের শারীরিক প্রদর্শনের জন্য তাদের কি কি বাস্তবতার সম্মুখীন হতে হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশি চলচ্চিত্রে অশ্লীলতা ও কেস আসলে একটি নতুন বিষয় নয়, কারণ 90 দশকের শেষের থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে বেশি অশ্লীলতা বেশি প্রকাশ পায়।
এবং ওই সময় এত অস্থিরতা বৃদ্ধি পায়, সেগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ বলতে থাকেন তাহলে আপনার এই ভিডিওর লেন্থ মিনিমাম 50 মিনিট হয়ে যায়। তাই সেই তথ্যগুলো এখন আর শেয়ার করলাম না। যদি আরও সময় পাই সেটা আরও ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।